আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব যে কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মাত্র 3টা নিয়ম শিখব। 3টা নিয়ম শিখেই আমরা সমস্ত সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করতে পারবো। তো আমাদের আজকের প্রথম যে ক্লাসটা হবে যে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, এই নিয়মটা শিখব। তবে এখানে একটা কথা বলে রাখি, দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করার যে নিয়ম, সেই একই নিয়ম ব্যবহার করে দশমিক সংখ্যাকে তুমি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। সেই একই নিয়ম ব্যবহার করে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে, 5 বেজে রূপান্তর করতে পারবে, 6 বেজে রূপান্তর করতে পারবে। সমস্ত রূপান্তরটাই একটা নিয়ম হবে। তার মানে আমাদের একটা নিয়ম খুব সুন্দরভাবে শিখতে হবে। এই একটা নিয়ম সুন্দরভাবে শিখলেই আমরা কিন্তু দশমিক সংখ্যাকে সহজেই অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তারপরে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যায় ব্যাক করা যায় তার জন্য একটা নিয়ম, ওই একটা নিয়ম শিখলেই আমরা অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় ব্যাক করতে পারবো। অর্থাৎ বাইনারি থেকে দশমিকে আসতে পারবো, অক্টাল থেকে দশমিকে আসতে পারবো, হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসতে পারবো। এই রূপান্তরগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো ইনশাল্লাহ। তা আজকে আমরা প্রথমে দেখি ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী শিখতে যাচ্ছি, যে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সেই একই নিয়ম ব্যবহার করে ডেসিমালকে অক্টাল, হেক্সাডেসিমাল, 5 বেজ, 6 বেজ এইভাবে রূপান্তরটা আমরা করব। তাই এখন আমরা প্রথমে ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেই নিয়মটা মনোযোগ সহকারে এটা একটু শিখে নিন। ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর, দেখো এইখানে কিভাবে লিখেছি কথাগুলো। এই যে বেজ 10, এই 10 দিয়ে বোঝানো হয়েছে এই 25 একটা দশমিকের সংখ্যা। আর এইখানে 2 দিয়ে বোঝানো হয়েছে যে এইখানে হটচিহ্ন দিয়ে বলা হয়েছে যে এইখানে দশমিকের বাইনারি মান কত হবে। এই 2 তো বাইনারি বেজ 2, বাইনারি বেজ 2, এই 2 দিয়ে বোঝানো হচ্ছে যে এইখানে বাইনারিতে কত হবে। এইখানে কিন্তু আরেকটি নতুন কথা আসলো, বেজ। বেজ কথাটা একটু চলে আসলো, বেজ কথাটা একটু ক্লিয়ার করে নেই, না হলে তোমাদের যারা একেবারেই নতুন তারা বুঝতে পারবে না। বেজ হচ্ছে এই যে এখানে 10 কেন লিখলাম, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। না বুঝতে পারলে ওই প্রথম ক্লাসটা দেখে আসো, ওইখানে দেখো আমি কিভাবে সংখ্যা লিখতে হয় ওইখানে সুন্দর করে বোঝানো হয়েছে। বাইনারিতে 2টা অঙ্ক অর্থাৎ 0 আর 1, এই দুইটার বাড়িতে আর কোনো অঙ্ক ব্যবহার করা হয় নাই, এই জন্য বাইনারি বেজ হচ্ছে 2। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। আচ্ছা, এখন বেজের সংজ্ঞাটা তাহলে এখান থেকে একটু বলে দেওয়া যায় যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলে। আমি আরেকবার বলছি, মনে করে ফেলো, মুখস্থ করে ফেলো। কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলে। যেমন দশমিক সংখ্যাতে 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, ওই জন্য দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। আচ্ছা যাক, আমরা রূপান্তরটা একটু শিখে ফেলি। রূপান্তরটা হচ্ছে, দেখো, দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির বেজ 2 দ্বারা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। আজকের ক্লাসটা কিন্তু একটু দীর্ঘ হতে যাচ্ছে, কারণ এই রূপান্তরটা বুঝতে পারলে সমস্ত রূপান্তর পারবো। সুতরাং এই ক্লাসটা একটু সময় নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির বেজ 2 দ্বারা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে আমি দেখাবো। দশমিক সংখ্যাকে তুমি যদি অক্টালে রূপান্তর করতে চাও তাহলে অক্টালের বেজ 8 দ্বারা এই দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে। হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাও, হেক্সাডেসিমালের বেজ 16 দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। 5 বেজে রূপান্তর করতে চাও তাহলে 5 বেজের 5 দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে নিয়ম কিন্তু আমার একই দাঁড়ালো, একই, ওই যে পদ্ধতিতে যাব সেই পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে ভাগটা করব কিভাবে, তাই না? এটা একটু শিখে নিই যে ভাগটা করব কিভাবে। তাহলে এই 25কে আমরা কি করতে চাচ্ছি, যে বাইনারি বেজ 2 দ্বারা ভাগ করলে বাইনারি সংখ্যাটা পেয়ে যাব। তো এই যে 25কে লিখে এরকম একটা দাগ টানবা, দাগ টানার পরে
এখন 25কে 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে 2 দিয়ে 25কে ভাগ করতে হবে। এখন ভাগটা কীভাবে করব? ভাগটা করব হচ্ছে এইভাবে, দেখো 25কে যখন 2 দিয়ে ভাগ করছি তখন কত হচ্ছে? 12 বার যায় কিন্তু, এই যে 12, 12 দুগুণ 24, 12 দুগুণ 24, 25 থেকে 24 বাদ দিলে থাকে 1। এখন এইখানে একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা ক্লিয়ার করে দেয় যে এই 1টাকেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। কিভাবে? এই যে এইখানে তুমি যদি একটা দশমিক দাও তাহলে এখানে একটা শূন্য আসবে, তাহলে কত হবে? 10, 10 হবে। আর এখানে একটা 5 দাও, 5 দুগুণ 10, 10 থেকে 10 বাদ দিলে শূন্য। ভাগ কিন্তু সমান সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই রূপান্তরের ক্ষেত্রে এই ভাগটাই এখানে দশমিক আনা যাবে না। দশমিকের আগ পর্যন্ত যতটুক আসে ততটুক, যেমন এখানে 12 পর্যন্ত আসছে, তাহলে 12 দুগুণ 24, আমরা দশমিক নেই নাই। আর ভাগশেষে 1 আসছে, 1 থাক, আমার ওই ভাগশেষটা লাগবে। আমাকে এখানে ওই দশমিক দিয়ে জিরো বানানোর কোনো দরকার নাই, ওখানে জিরো বানাতে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দশমিক ছাড়া আমি যখন এই সংখ্যাটা নিয়ে আসবো তখন ভাগফল হচ্ছে কত? 12, আর ভাগশেষ হচ্ছে কত? 1। তাহলে এই 12টা এখন কোথায় বসাবো? এই 12টা এই যে 25-এর নিচে এখানে আসবে, আর এই ভাগশেষে একটা এখানে চলে আসবে। অর্থাৎ ভাগফল আর ভাগশেষগুলো একটু সেপারেট করে লিখতে হবে। এই জন্যে বলছে আমার ভাগশেষটা লাগবে, আমার এখানে দশমিক দিয়ে সেটাকে জিরো বানানো দেওয়ার আমার কোনো দরকার নাই। ঠিক আছে? এখন এই 12টাকেও আমি আবার 2 দ্বারা ভাগ করব। এখন 2 দ্বারা কীভাবে ভাগ করব? এই যে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, সব আচ্ছা এখানে দশমিক ছাড়া মিলে গেছে শূন্য, 6 দুগুণ 12, 12 থেকে 12 বাদ দিলে শূন্য। ওকে, দশমিক ছাড়া যদি শূন্য হয়ে যায় কোনো প্রবলেম নাই, কিন্তু আমার জোর করে শূন্য বানানোর কোনো দরকার নাই, যে এখানে দশমিক দিয়ে শূন্য বানাবো দরকার নেই, আমার লাগবে না, ওটা দিলে ভুল হয়ে যাবে। তাহলে আমার এমনি নর্মালি যদি 0 আসে খুব ভালো, ওকে গুড, তাহলে সেটাই আমার হবে। এই শূন্যটাই ভাগশেষ, আর ওই 6 ভাগফল কই চলে আসবে? এইখানে, আর ভাগশেষ শূন্যটা এদিকে আসো, এইখানে বসবে। বুঝতে পারছো কথা? আচ্ছা, এবার এই 6টাকেও আবার ভাগ করতে হবে, অর্থাৎ তত সময় পর্যন্ত ভাগ করতে হবে যত সময় এই যে ভাগফলের সিরিয়ালটা শূন্য না হয়, তত সময় পর্যন্ত ভাগ করে যেতে হবে। তাহলে এখন 6কে 2 দিয়ে ভাগ করি, কত? 3 বার যাচ্ছে, 3 দুগুণ 6, 6 থেকে 6 বাদ দিলে শূন্য। এখন 3টা এখানে চলে আসলো, শূন্য আসো এখানে, এই যে শূন্য, এই ভাগশেষটা, অর্থাৎ ভাগশেষগুলো অলওয়েজ ডান পাশে চলে আসবে। বুঝতে পারছো কথা? যদি না বোঝো আমার ক্লাসটা আর একবার একটু রিপিট করে দেখো। কারণ আমি কেন বলছি, কারণ এই একটা ক্লাস বুঝতে পারলে বাকি সব রূপান্তর পেয়ে যাবে, একই নিয়মে আগাবো। শুধু হেক্সাডেসিমালের সামান্য একটু ব্যতিক্রম আছে, আমি দেখাই দেবো। প্রত্যেকটা রূপান্তরে আমি দেখাবো, প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা থাকবে। তারপরেও আমি এটা ভালো করে বুঝি, তাহলে বাকি সব সুন্দরভাবে বুঝতে পারবো। এখন এই 3কেও আমি আবার 2 দিয়ে ভাগ করব। 3কে 2 দিয়ে ভাগ করতে গেলে কি হচ্ছে? একবার যাচ্ছে, 2 1-কে 2, এই যে একবার যায়, 2 1-কে 2, 3 থেকে 2 বাদ দিলে থাকলো 1। তাহলে ভাগফলটা এদিকে আসো, এখানে চলে আসলো, আর ভাগশেষ 1টা এইখানে চলে আসবে। ওকে, এখন এই 1কে আমি কি বলছি, এখানে যত সময় 0 না হবে তত সময় এটাকে ভাগ করতে হবে। তাহলে এই একটাকেও আমি আবার 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে? এখন 1কে যখন 2 দিয়ে ভাগ করতে যাচ্ছি তখন কি হচ্ছে? যায় না তো, 1-এর মধ্যে 2 যায় না। না গেলে আমরা কি করি? এটা কিন্তু সেই ক্লাস 2 বা 3-এর পড়া ছিল। না গেলে আমরা এখানে একটা শূন্য দেই, না গেলে ভাগ করা না গেলে একটা শূন্য দিই না, সেই শূন্য দিই। শূন্য দেওয়ার পরে শূন্যটাকে যদি 2-এর সাথে গুণন করি তাহলে কি হচ্ছে? 2 শূন্যর 0, 1 থেকে 0 বাদ দিলে 1। তাহলে ভাগফল কিন্তু 0 হয়ে গেল। এই 0 আর এই যে ভাগশেষ একটা এখানে আসো, এই চলে আসলো, এই যে এটা 0 হয়ে গেছে কিন্তু। ঠিক আছে? এখন এটাকে আর ভাগ করার দরকার নেই। এখন দেখো, খেয়াল করে, এই যে ডান পাশে একটা সংখ্যার একটা সিরিয়াল পেয়ে গেছি, এটাই মূলত আমাদের বাইনারি সংখ্যা। তাহলে এটা লিখবো কীভাবে? এখন দেখো, এটাকে লিখবো এইভাবে, নিচ থেকে উপরের দিকে, এই 30 মধ্যে বোঝাচ্ছি এখানে যে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এই নিচের অঙ্কগুলো অধিক গুরুত্বের অঙ্ক, আর পর্যায়ক্রমে উপরের দিকে নিম্ন গুরুত্বের অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, এটা সব বসবে সবচেয়ে বামে এইখানে, তারপরে এইটা বসবে এইখানে, তারপর 0, অর্থাৎ এই দিক থেকে বাম থেকে ডানের দিকে পর্যায়ক্রমে বসবে। কীভাবে একটু ভালো করে খেয়াল করো, অ্যানিমেশনটা ভালো করে খেয়াল করো। এখানে এই যে এইভাবে সিরিয়ালি বসে যাবে। এই হচ্ছে আমার 25-এর সমকক্ষ, ওই সেম লেভেলের বাইনারি মানটা।
এভাবে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারছো। আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। 30কে বাইনারিতে রূপান্তর করব। 30কে কীভাবে রূপান্তর করব, সেই একই নিয়মটা হচ্ছে ওই যে 30কে 2 দিয়ে ভাগ করব। কীভাবে? এই যে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15 বার যায়। 15 দুগুণ 30, 30 থেকে 30 বাদ দিলে 0। তাহলে 15টা তুমি এখানে আসো, ভাগফলটা এখানে চলে আসবে, আর ভাগশেষ ডান পাশে চলে আসবে। এখন এই 15কে আমি আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে কতবার যায়? 15কে 2 দিলে 7 বার। 7 দুগুণ 14, 15 থেকে 14 বাদ দিলে 1। ভাগফল চলে আসলো, ভাগশেষটা এখানে আসলো। ঠিক আছে, ওই আগের একই নিয়মে। তাহলে এই 7কে আমি আবার 2 দ্বারা ভাগ করব। কতবার যায়? 3 বার। 3 দুগুণ 6, 7 থেকে 6 বাদ দিলে ভাগশেষ 1। এখন এই 3কেও আমি আবার 2 দ্বারা ভাগ করব। কতবার যায়? 1 বার। ভাগশেষ চলে আসো। আচ্ছা, এই 1কেও আমি আবার 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 1কেও 2 দ্বারা ভাগ করতে গেলে কি হচ্ছে? এই 1-এর মধ্যে 2 তো যায় না, না গেলে কত? 0 বার যায়। আর 0 আর 2 গুণন করলে কত? এই 0। 1 থেকে 0 বাদ দিলে 0। এখন এইখানে একটু খেয়াল করো যে দেখো, এইখানে আমি একটা শর্টকাট থিওরি বলে দিই। যখন ভাগ করা যাবে না, এই যে যখন এটা ভাগ করা যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মনে রাখো, যখন ছোট হয়ে যাচ্ছে তখন কি করবা? এর নিচে একটা 0 দিবা। এই যে এটার নিচে 0 দিবা, এটাকে কান ধরে নিয়ে সেখানে বসাই দিবা, তাহলে হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এবার কিন্তু এই যে আগের নিয়ম, সেই ডান পাশে একটা সেপারেট সংখ্যাগুলো পেয়ে গেলাম। এখন এটাকে একটু সাজাই লিখতে হবে। কিভাবে? এই যে এটা পর্যায়ক্রমে সাজাই লিখতে হবে। এই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার নিয়ম। আচ্ছা, এইবার আমরা তো আগে যে রূপান্তরগুলো দেখলাম সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যদি থাকে, যেমন 25, 30, এরা সব পূর্ণ সংখ্যা। একবার যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে সেই ভগ্নাংশ সংখ্যাটাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। যেমন দেখো, এই যে 0.35, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। দশমিক যুক্ত সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এইরকম যদি থাকে, তখন তাকে তুমি কিভাবে সমাধানটা করবা? ওইগুলো ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, মনে রাখো ওইটা ছিল পূর্ণ সংখ্যা। 25, 30 বা আরও বড় যে কোনো সংখ্যা হতে পারে, এটা ছিল পূর্ণ। কিন্তু এইবার ভগ্নাংশ সংখ্যা যদি থাকে, শুধু স্রেফ ভগ্নাংশটুকু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে সামান্য একটু ব্যতিক্রম, তবে বেজের ব্যাপারটা কিন্তু একই। ওইটাই 2 দিয়ে ভাগ করছিলাম, আর এখানে কী হবে? 2 দিয়ে গুণন করতে হবে। কিভাবে গুণনটা করব? এই যে 0.35টা লিখে এই বাইনারির বেজ 2 দ্বারা গুণন করতে হবে। যদি এটা অক্টালে রূপান্তর করতাম তাহলে 8 দ্বারা গুণন করতাম, যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতাম তাহলে 16 দ্বারা গুণন করতাম। নিয়ম একই। আচ্ছা, এখন 0.35কে 2 দ্বারা গুণন করলে কত হয়? 0.70। এটা হচ্ছে। এখন এখানে কি করতে হবে? এই শূন্যটাকে একটু সেপারেট করে ফেলতে হবে। এই যে দশমিকের আগে যে 0 আসছে, এই শূন্যটাকে একটু সেপারেট করে ফেলতে হবে। কিভাবে? এই যে একটা দাগ টেনে দিয়ে এটাকে সেপারেট করে দেব। এখন এই দাগের ভিতরে, এটা তো বাইরে চলে আসলো, ভিতরে এই যে 0.70, এই 0.70টাকে আমি আবার 2 দ্বারা গুণন করব। 2 দ্বারা গুণন করলে কত হয়? 1.40। এই দশমিকের আগে 1 ছিল, সেই 1টাকে দাগের বাইরে নিয়ে আসলাম, আর এই 0.40টা ভিতরে থাকলো। একে আমি আবার 2 দ্বারা গুণন করব। গুণন করতে হবে, কিন্তু এই 0.40কে 1.40কে কিন্তু ভুল করে গুণন করো না। যে অনেক সময় ক্যালকুলেটর ইউজ করার সময় কী করে ফেলো তোমরা? 1.40 গুণন 2 করে ফেলো, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, 100% ভুল হবে। তোমাকে গুণন করতে হবে এই 0.40কে, এখানে 0.70, এখানে 0.35, এই সংখ্যাটা, ভিতরের সংখ্যাগুলোকে গুণন করতে হবে, বাইরের সংখ্যাটা সহ না। অর্থাৎ 1.40 না, 0.40কে 2 দ্বারা গুণন করতে হবে। 0.40কে 2 দ্বারা গুণন করলে কত হয়? 0.80। শূন্যটা বাইরে চলে আসলো, 0.80টা ভিতরে থাকলো। এখন এই 0.80কে আবার 2 দ্বারা গুণন করতে হবে। কত হয়? 1.60। তো এই গুণন কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। যদি দেখো যে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকার সম্ভাবনা আছে, চলছেই, তখন তুমি কি করবা? এই 4 বার গুণন করার পরে আর দরকার নাই, 4টা গুণন করা যথেষ্ট। কারণ এটা আনলিমিটেড চলতেই থাকবে, কখন শেষ হবে কোনো হিসাব নাই, আনলিমিটেডও হয়ে যেতে পারে অনেক সময়। তা যাই হোক, আমাদের যখন এরকম
দেখবো যে গুণন আসছেই, তখন 4 বার গুণন করার পরে শেষ। এখন এই যে বাম পাশে যে সংখ্যাগুলো পেলাম, এটাই হচ্ছে এই দশমিক সংখ্যাটার বাইনারি সংখ্যা। এখন এটা নিচ থেকে উপর দিকে লিখবো না উপর থেকে নিচের দিকে লিখবো? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা নিচ থেকে উপর দিকে লিখছিলাম, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লিখতে হবে, উপর থেকে নিচের দিকে। কিভাবে? এইটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা ছিল, দশমিকযুক্ত সংখ্যা ছিল, তাহলে বাইনারিটা নিশ্চয়ই দশমিকযুক্ত সংখ্যা হবে। এই জন্য আমাকে কী করতে হবে, দেখো অ্যান্সারটা লিখবো কীভাবে। এই 0.3510, এই বেজ উল্লেখ করা কিন্তু ফরজ, এটা অবশ্যই লাগবে, কারণ বেজ না থাকলে কিন্তু অঙ্কর ভ্যালুই থাকবে না। সমান সমান এই যে দশমিকটা ফরজ এখানে দিতেই হবে। অ্যাট ফার্স্ট দশমিকটা আগে অবশ্যই দিয়ে নিতে হবে। এই দশমিকটা না দিলে কিন্তু 100% অঙ্ক ভুল হয়ে যাবে। দশমিকটা দেওয়ার পরে এই শূন্যটা আগে লিখতে হবে, এই যে, তারপরে এই 1টা, তারপরে এই 0টা, এই যে, তারপরে এই 1টা এইখানে পর্যায়ক্রমে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে লিখতে হবে এই দিকে। তাহলেই তুমি এই ভগ্নাংশ সংখ্যাটার বাইনারি মানটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আমরা আরও একটা উদাহরণ দেখি, যে যদি আগে শুধু স্রেফ পূর্ণ সংখ্যার অঙ্ক করলাম, তারপরে দেখালাম তোমাদের শুধু যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তখন সেটা কিভাবে করবা সেটাও দেখলাম। আর এখন যদি এইভাবে কোনো একটা দশমিক সংখ্যা থাকে, যে পূর্ণ সংখ্যাও আছে আবার সাথে ভগ্নাংশ সংখ্যাও আছে, এই রকম ভগ্নাংশযুক্ত যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা একটু দেখি। এইখানে পূর্ণ সংখ্যা আর এই ভগ্নাংশ সংখ্যা, এটা আলাদা আলাদা মান বের করে নিতে হবে। অর্থাৎ এই পূর্ণ সংখ্যার 26, এই 26টার মান আগে বের করতে হবে, তারপরে 0.55 ওর মানটা আলাদা বের করতে হবে। কিভাবে? ওই যে সেই একই নিয়ম, 26কে 2 দিয়ে ভাগ করতে হবে, 13 বার যায়। আমি এটার ভাগ করে দেখালাম না তোমাদের। 13 দুগুণ 13 বার যায়, ভাগফল কিন্তু 13 হবে। তাহলে 13 দুগুণ 26, 26 থেকে 26 বাদ দিলে 0। এখন এই 13কে 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 6 বার যাবে। তাহলে 6 দুগুণ কত হবে? 12। 6 দুগুণ 12 হবে। সেই 12 13 থেকে বাদ দিলে ভাগশেষ হবে 1। এখন এই 6কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি কতবার যাবে? 3 বার যাবে। 3 দুগুণ 6 হবে না? তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0, এর নিচে 3 আসলো আর এদিকে 0। এখন এই 3টাকে 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 1 বার, 2 1 2। তাহলে সেই 3 থেকে 1 বাদ দিলে থাকে কত? 1। এই যে 2 1 2, 3 থেকে 2 বাদ দিলাম, 1 থাকলো, আর এই একটা হলো ভাগফল। এই একটাকে আবার 2 দিয়ে ভাগ করব। এখন 1-এর মধ্যে তো যায় না, ওই যে শর্টকাট থিওরি কী বললাম তোমার, যে যখন যাবে না এর নিচে একটা শূন্য ধরো, এটাকে কান ধরে নিয়ে সেখানে বসাই দাও। এই শূন্য দিলাম আর এটার কান ধরে নিয়ে সেখানে বসাই দিলাম। তাহলে এটাকে কী করতে হবে? নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, তাই তো? তাহলে আমরা এই 26-এর বাইনারি মানটা পেয়ে গেলাম। এটা আলাদা লিখে নিতে হবে, যে এটা স্রেফ এই 26-এর বাইনারি মানটা কিন্তু সমস্ত টুকের না, শুধু 26-এর। তো এখন 0.65, এই 0.65-র বাইনারি মানটা লিখব। এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর এখানে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কথাটা একটু লিখে নিতে হবে আলাদা করে, কারণ আমরা পূর্ণ সংখ্যার মান আলাদা বের করছি, ভগ্নাংশ সংখ্যার মান আলাদা বের করতেছি। তাহলে এখন 0.65, এই 0.65-র বাইনারি মানটা এখন বের করব সেই একই নিয়মে, ওই যে বাইনারির বেস 2 দ্বারা গুণন করতে হবে। এখন 0.65-কে 2 দিয়ে গুণন করলে কত হয়? 1.30। এই একটাকে সেপারেট করে ফেলতে হবে। এখন এই 0.30, অনলি 0.30, এটাকে 2 দিয়ে গুণন করতে হবে আবার। তাহলে কত হয়? 0.60, 0.60 হয় না? তাহলে 0টা বাইরে চলে আসলো। এখন 0.60-কে আবার 2 দ্বারা গুণন করলে কত হবে? 1.20। এই যে 1.20, এই 0.20-কে আবার 2 দ্বারা গুণন করি, কত হলো? 0.40। এটা কিন্তু চলতে থাকবে, অনেক সময় লাগবে এটা 0 হতে। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি দেখো যে 2-3 বার গুণন করার পরে 0 হয়ে গেছে, 0.00 হয়ে গেছে, তখন কিন্তু আর গুণন করতে হবে না, কারণ 0.00 হয়ে গেলে তাকে আর গুণন করতে হবে না, ওটা ওই পর্যন্তই। তো যখন এটা চলতেই থাকবে তখন 4 বার গুণন করার পরে আর মান নেব না, না নিয়ে এখন এই 0.65-র অ্যান্সারটা একটু আলাদা করে লিখে নিতে হবে। 0.65 সমান সমান, এই যে দশমিকটার কথা বারবার বলতেছি, এটা ভুল করা যাবে না, এটা লাগবেই, মাস্ট। দশমিক দেওয়ার পরে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ 1010, 1010 লিখে নিলাম। এখন 2টাকে একসাথে জোড়ায় লাগাবো, অর্থাৎ এই যে 26.65, এটা
এই 26-এর বাইনারি মানটা যে একটু বসাই নিলাম, আর 0.65 এর বাইনারি মানটা এখানে পাশাপাশি বসাই দিলাম। বসাই দিলেই এইটা হবে অ্যান্সার, এটা মূল অ্যান্সার। আর এগুলো কিন্তু ওই যে আলাদা আলাদা বের করে নিয়েছি, তারপরে একসাথে লিখলাম। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের নিয়ম। আমরা আগামী ক্লাসটিতে দশমিক সংখ্যাকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়, কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়, কীভাবে 5 বেজ 6 বেজ সমস্ত রূপান্তরগুলোই দেখাবো ইনশাল্লাহ। এটা একটু সময় বেশি নিলাম এই কারণেই যেন আমরা একটা জিনিস সুন্দর করে বুঝলে বাকি ক্লাসগুলা ওটাই কিন্তু আর সময় লাগবে না, একদম সহজে বুঝতে যাবা। শুধু আমার জাস্ট একটু দেখাই দেবো। আশা করছি তোমরা মনে হয় পারবা সম্ভবত। আমি তারপরেও তোমাদের ওইটা একটু দেখাই দেবো, তাহলে আর যদি হয়তো হেক্সাডেসিমাল রূপান্তরে একটু সমস্যা হতে পারে, ওইটা একটু দেখাই দেবো ইনশাল্লাহ। সবই দেখাবো, বাকি একটু চেষ্টা করো। তোমরা নিজেরা কি করবা, বিভিন্ন সময় এক একটা সংখ্যা নিয়ে এক একটা উদাহরণ তৈরি করো, উদাহরণ তৈরি করে নিজেরাই সমাধান করো। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের ভালো মতো প্র্যাকটিস হচ্ছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।